দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। বিএনপি একটি ভুয়া দল, তাদের সাথে জনগণ নেই মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে মানুষ মানবে না বলেছে বিএনপি। মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় বরিশালে, সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটের 6 পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার উপরে, 8 লাখ মানুষ পানিবন্দী। দেখছিলেন বিএনপি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। কানেক্টিভিটি, লজিস্টিক, এনার্জি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়েছে ভারত বাংলাদেশ। এছাড়া দুদেশের মধ্যে চলমান প্রকল্পগুলো দ্রুত নিষ্পত্তি করতে জোর দেওয়া হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। শুক্রবার নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ধ্যায় তাদের এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রধান নির্বাহীরা। বৈঠকের পর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। কৃষি খাতে, IT খাতে, তারপর লজিস্টিক্সের খাতে, তারপর তারা বলছে যে ভারতে তারা অনেকগুলি, বিশেষ করে আপনার IT খাতে তাদের যেখানে যেখানে মানে সফলতাটা অর্জন করেছে, তারা বলছে যে এগুলি নিয়ে আমরা বাংলাদেশেও আমাদের কোম্পানিগুলি নিয়ে আমরা কাজ করতে পারি। গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যে উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সাথে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে দুই দিকে, সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে পারি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3:30টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এ সময় ভারতের একটি সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হোটেল তাজ প্যালেসে। দুপুর 2টায় বাংলাদেশ বিমানে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করে গুজব ছড়াচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এই দলটি। এসবের সমুচিত জবাব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, বিএনপি একটি ভুয়া দল, তাদের সাথে জনগণ নেই। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। নানা রঙের প্লাকার্ড, ব্যানারের সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচু পাতার ওপরে শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপির সমালোচনাও করেন তিনি। আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না, একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলেই সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে,
28 অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, যারা একসময় আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন তারাই এখন ধ্বংসের পথে। দাদিপিয়া কন্যা জাতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলার মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আজকে এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নম্রদায়ের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। অসাম্প্রদায়িক রাজনীতি জয়লাভ করবে। আওয়ামী লীগে আমাদের শয়তান থাকে না, এরা ইবলিশ। এই বিএনপি জামাতের নেতা কর্মীরা না, এখন তো কর্মী নাই, নেতা আছে কয়েকজন বুড়া, দাঁত আছে, চোখ নাই, চোখ আছে, এক নাই, তাই না? কোন আদর্শবান কর্মী নেতা বিএনপিতে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু মিডিয়া ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ তুলছে, যা ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন দলটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় রেল রুটের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এই সভায় জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত বন্ধুরাষ্ট্র হলেও অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, এটি দেশের মানুষ মেনে নেবে না বলেও দাবি করেন ফারুক। কিছু সংখ্যক আমলা আর পুলিশ দিয়ে বিরোধী দমন করে সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করে ফারুক। তিনি আরো বলেন, দেশের বর্তমান করুণ অবস্থার জন্য দায়ী সরকার। মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত করার পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বরিশালে। সাবেক কমিটির সফলতা ও ব্যর্থতা নিয়েও দলের ভেতরে আছে নানা আলোচনা। কে আসবে নতুন নেতৃত্বে, সেই প্রশ্ন এখন টক অব দ্য টাউন। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2021 সালের 3 নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটি 42 সদস্যে বর্ধিত করে 2022 সালের 21 জানুয়ারি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে। গত 13 জুন ঢাকা চট্টগ্রামের সাথে ভেঙে দেওয়া হয় বরিশালের আহ্বায়ক কমিটিও। ওই কমিটির আহ্বায়ক সহ অনেকের বিরুদ্ধেই এখন শোনা যাচ্ছে নানা অভিযোগ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি খোঁজ খবর লইছে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। ঘুমিয়েছিল 13 বছর, তাদের এনে কমিটিতে দিয়েছে, আর যারা 13 বছর কাজ করেছে তাদের বাদ দিয়েছে। তাহলে এখানে কি বাণিজ্য ছাড়া হয়েছে? বাণিজ্য অবশ্যই হয়েছে। অভিযোগকে মিথ্যা দাবি করে নেতারা জানান, দলের জন্য যথাসাধ্য করেছেন তারা। নতুন কমিটিতে আলোচনায় থাকা নেতারা বলছে, সামনের আন্দোলন সফল করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলন সংগ্রামে আমার এখানে কিন্তু স্পেসিফিক কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল না। আমি চেষ্টা করেছি, আমার সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল, নেতাকর্মীদেরকে নিয়ে আমি দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। শতভাগ না পেরেছি এটা বলবো না, কিন্তু চেষ্টা করেছি। বিবেচনার ভার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, তিনি এটা বিবেচনা করবেন। দলের যার প্রয়োজন আমরা তার সাথে থাকবো, দল যা আমাকে মনে করে থাকবো, ইনশাল্লাহ দল দায়িত্ব পালন করবো। এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর পদবঞ্চিতদের পদাচারণা বেড়েছে দলীয় কার্যালয়ে। তাদের দাবি, শুধু ত্যাগ দেখে নয়, যার ডাকে হাজার কর্মী সমাবেত হয় এমন নেতৃত্ব চায় তৃণমূল। কেন্দ্র থেকে চাপিয়ে দেয়, যার ডাকে 10 জন লোকও আসে না, সে একাই ওয়ান ম্যান ওয়ান লিডার। এই ওয়ান ম্যান ওয়ান লিডার নিয়ে তো মহানগর চলবে না। কমিটিতে সবাই থাকতে, সবাই সমন্বয়ে একটা কমিটি হয়, ভোটাভোটের মাধ্যমে একটা সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নেতৃত্ব আমরা চাই। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। সরকারের অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যায় নাই, বরং আরো বাড়বে দিন দিন। যার জন্য যারা এটা মোকাবেলা করে দলের পক্ষে রাজপথে থাকতে পারবে, সেইভাবে চিন্তা করে হয়তো একটা আন্দোলনের একটা কমিটি হবে ইনশাআল্লাহ। সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলন করার কথা, কিন্তু কোথাও কোথাও কমিটিগুলো ভেঙে হয়তো বা
আরও আবার কনভেনিং কমিটি করবে সময় দিয়ে, যাতে করে তারা সম্মেলন করতে পারে। এরা সম্মেলন করতে পারলো না, এটা তাদের সময়ের একটা আমি বলবো ব্যর্থতা। তো সামনে যাতে করে কমিটি হয়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা সাংগঠনিক তৎপরতা চলবে। আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে তাদেরকে মূল্যায়নের দাবি তৃণমূলের নেতাকর্মীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ইসলাম ধর্মের অন্যতম ফরজ এই ইবাদত পালন শেষে মুসল্লিদের দেশে ফেরার খবর সংগ্রহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, আজ এ পর্যন্ত কি হাজি বহনকারী কোনো বিমান দেশে এসেছে? সব মিলিয়ে এ পর্যন্ত হাজিদের দেশে ফেরার ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছেন? সুমি, আজকে হচ্ছে যে বলা চলে যে দ্বিতীয় দিনে হজযাত্রীরা কিন্তু আজকে সারা দিনে 10টি ফ্লাইটের মাধ্যমে হাজিরা হজ পালন শেষে দেশে পৌঁছাবেন। এর মধ্যে সকালে কিন্তু এর মধ্যে ফ্লাইট এসেছে 2টি ফ্লাইট। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে যে সম্মানিত হাজিরা তারা কিন্তু এসেছেন এবং এসে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ তারা অপেক্ষা করছেন এবং তাদের স্বজনরা তাদেরকে নিতে এসেছেন, যাতে করে তারা স্বজনদের খুঁজে পান। এজন্য তারা আসলে অপেক্ষা করছেন। আবার স্বজনরাও তাদের যানবাহন নিয়ে এখানে এসেছেন এবং হজ ব্যবস্থাপনা বিষয়ে হজযাত্রীদের এবার কিন্তু সেইভাবে মোটা দাগের তেমন কোনো অভিযোগ বা তাদের কিন্তু তেমন কোনো সমস্যার কথা তারা এখন পর্যন্ত কিন্তু বলেননি। কারণ বিশেষ করে দেখা যায় যে হজযাত্রীরা হজ পালন শেষে যখন তারা হাজি সাহেব হয়ে যান, তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা ছোটখাটো কোনো অভিযোগ থাকলে সেটিও তারা কিন্তু বলতে চান না, এমনটি কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি। এবং যেটি বলছিলাম যে আজকে মোট 10টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীরা আসবেন। এরই মধ্যে 2টি ফ্লাইট এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে হজযাত্রী নিয়ে এবং এছাড়াও সারা দিনে কিন্তু ফ্লাইট আসবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমনি হজযাত্রী পরিবহন করবে, মানে হাজিদেরকে পরিবহন করছে, একই সাথে সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস, এই 3টি এয়ারলাইন্স কিন্তু এবার হজযাত্রীদেরকে পরিবহন করছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু হজযাত্রীরা যারা দেশে আসছেন তাদের মধ্যে কিন্তু চট্টগ্রামেও ফ্লাইট অবতরণ করবে। ওই অঞ্চলের যারা হজযাত্রী আছে তাদের সুবিধার্থে চট্টগ্রামেও হজযাত্রী নিয়ে এয়ারলাইন্সগুলো তারা অবতরণ করবে। এবং এখন পর্যন্ত বলা চলে যে এবারের হজ ব্যবস্থাপনায় যেমনি খুবই শান্তিপূর্ণভাবে শুরুর দিকে তারা যেতে পেরেছেন বলছিলেন এবং হজ পালন শেষে আবারও সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে তারা দেশে ফিরছেন এবং মোট 85,225 জন হজ পালনের জন্য এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন এবং তারা হজ পালন শেষে দেশে ফিরছেন। যদিও এর মধ্যে কয়েকজন 20 তারিখ পর্যন্ত 32 জনের মতো হজযাত্রী ইন্তেকাল করেছেন হজ পালন করতে গিয়ে। সুমি, এই ছিল আসলে আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ পালন শেষে দেশে ফেরার, হাজিদের দেশে ফেরার সবশেষ খবরাখবর। মিরাজ, আপনাকে ধন্যবাদ। সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বিভিন্ন এলাকা থেকে ধীরে নামছে পানি। পরিস্থিতির আরও উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। এখনো তলিয়ে আছে শহর ও গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শহর থেকে গ্রামে অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে আছে। সরকারি ত্রাণ পেলে তাদের অনেক সুবিধা হবে। বন্যায় জেলায় 12টি উপজেলার 1306টি গ্রাম প্লাবিত হয়েছে। 694টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 24,000 বন্যার্ত। দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা মানুষ যেন না খেয়ে না থাকে এবং প্রতিটি মানুষের মুখে যেন আমরা অন্ন তুলে দিতে পারি। সেজন্য আমরা আজকে থেকে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটি ত্রাণ কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রে আমরা সেই ত্রাণ পৌঁছে দেব। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। কমেছে সুরমা ও কুশিয়ারার পানি। সিলেট নগরীর কিনব্রিজ এলাকা ঘুরে দেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় রিজার্ভার করার কথা জানান তিনি। সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জের 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। এদিকে ভারী বর্ষণ ও উজানের পানিতে বেড়েছে গাইবান্ধার সব নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি বিপদসীমার ওপরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চামড়ার দাম না পেয়ে হতাশ দিনাজপুরের মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনেছেন আড়তদাররা। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, চামড়ার মান ভালো হলে ভালো দাম দিয়ে কিনেছেন তারা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দাম না পেয়ে চরম হতাশ দিনাজপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। বলছেন, পাড়া মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। এবারও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা, গরুর চামড়ার দামও কম দিচ্ছেন তারা। এতে চামড়া নিয়ে অনিশ্চয়তায় মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কম দিচ্ছেন আড়তদাররা। গ্রামে 500 টাকা 600 টাকা কিনে এখানে আরো কম দামে বিক্রি করতেছি। কিনে আছে 550, বলছে 500, 600, 400, 300, 200, যেমন চামড়া তেমন দাম। খরিদ্দার বা দেখবো যে যারা কিনবে সেই ব্যক্তিগুলো দেখি নাই। এখন মাল কিনে বসে আছে, কোনো মাহাজন নাই, মাল দেখেও না। একটা খাসির চামড়া 300, 350, 200, 250 পর্যন্ত বেচছি। সেই খাসির চামড়া গোটা খাসির চামড়াগুলো ফেলে দিতে হচ্ছে আমাদের। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ মানতে চান না আড়তদাররা। তারা বলছেন, ভালো মানের চামড়া 800 থেকে 900 টাকায় কিনছেন তারা। কাটা যদি হয় সেই মালটা হচ্ছে কম দাম, 250-300 টাকা। আর যেটা ভালো মাল, আড়িয়ার মাল, সারের মাল, এগুলো বিক্রি হচ্ছে 700, 800, 900 এইভাবে বিক্রি হচ্ছে। ছাগল কিনে তো মানুষ পাগল হয়ে যাচ্ছে, কারণ ছাগলের দাম তো ঢাকায় নাই। লবণ ও প্রক্রিয়াকরণ সহ খরচ বেড়ে যাওয়ায় চামড়ার দাম কমেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ ও নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। বিএনপি একটি ভুয়া দল, তাদের সাথে জনগণ নেই মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে মানুষ মানবে না বলছে বিএনপি। মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় বরিশালে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটের 6 পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার উপরে। 8 লাখ মানুষ পানিবন্দী। এই ছিল এখনকার মতো। পরের সময় সকাল 10টা, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।